আমাদের আধুনিক এই পৃথিবীর প্রায় সমস্ত কিছুই কোনো না কোনোভাবে বিদ্যুতের উপরই নির্ভরশীল। আর পৃথিবীতে যদি বিদ্যুৎ না থাকত তাহলে কোনোভাবেই আমাদের পৃথিবীকে আধুনিকতার শীর্ষে পৌঁছানো সম্ভব ছিল না। তাই পৃথিবীর এতটা আধুনিকতার পেছনে সম্পূর্ণভাবে অবদান রয়েছে এই বিদ্যুতের। কারণ দৈনন্দিন জীবনে আমরা যে সকল আধুনিক যন্ত্রগুলো ব্যবহার করে থাকি, অর্থাৎ কম্পিউটার থেকে শুরু করে মোবাইল ফোন পর্যন্ত, সেই সমস্ত কিছুই পরিচালিত হয় বিদ্যুতের সাহায্যেই। কিন্তু কি হবে যদি হঠাৎ করেই সম্পূর্ণ পৃথিবীর বিদ্যুৎ চলে যায়? প্রায় 15 বছর ধরে পৃথিবীতে একবারের জন্য বিদ্যুৎ ফিরে না আসে, তখন আমাদের পরিস্থিতি কেমন হবে? এমনই এক বিদ্যুৎহীন পৃথিবীর গল্প বলবো আজ, যেখানে হঠাৎ করে সম্পূর্ণ পৃথিবীর বিদ্যুৎ চলে গিয়েছিল। তখন আধুনিক যুগের মানুষেরা কি পৃথিবীতে সার্ভাইভ করতে পেরেছিল? যেখানে একটি দিন আমরা বিদ্যুৎ ছাড়া কল্পনাও করতে পারি না, সেখানে 15 বছর মানুষ কিভাবে কাটিয়েছিল সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক বিদ্যুৎহীন এক পৃথিবীর গল্প থেকে। চলছে পবিত্র সিয়াম সাধনার মাস মাহে রমজান। আশা করি রমাদান মাস সবার ভালোই কাটছে। রমজান মাসে নামাজ রোজা করার পাশাপাশি অবসর সময় কাটাতে আপনারা শুনতে পারেন বিভিন্ন ইসলামিক অডিও বুকস। ইসলামের গৌরবময় ইতিহাস এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের নিয়ে লেখা অডিও বুকসগুলো পেয়ে যাবেন কাব্যিক অডিও বুকস অ্যাপে। আর রমজান মাস উপলক্ষে বিশাল এক অফার তো থাকছেই, যেখানে শুধুমাত্র 1 টাকায় আপনারা পেয়ে যাবেন কাব্যিকের প্রথম মাসের প্রিমিয়াম সাবস্ক্রিপশন। এই অফারটি পেতে হলে বিকাশে পেমেন্ট করার সময় প্রোমোকোড হিসেবে ব্যবহার করুন KEYA1 এই কোডটি। কাব্যিকে ইসলামিক বইয়ের পাশাপাশি রয়েছে ড্রামা, অ্যাডভেঞ্চার, থ্রিলার, কবিতা এবং কাব্যিক অরিজিনাল সহ সকল ক্যাটাগরির শত শত বই। এছাড়াও একাডেমিক বিভিন্ন বই ও গল্প তো রয়েছেই। সেই সাথে আপনারা সকল ধরনের বিখ্যাত সব গল্প তো পাচ্ছেনই। 1 টাকা দিয়ে শুরু করে আপনি চাইলে পরবর্তী মাস থেকে মাত্র 70 টাকায় বই শোনার জার্নি চালু রাখতে পারেন। আর যদি পছন্দ না হয় তাহলে যে কোনো সময় আনসাবস্ক্রাইব করার সুযোগ তো থাকছেই। তাহলে আর দেরি কিসের? এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ফেলুন কাব্যিক অডিও বুক অ্যাপ। লিংক ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেয়া আছে। তো গল্পটি শুরু হয় আমেরিকার শিকাগো শহরে, যখন এখানকার সমস্ত কিছু আধুনিক ছিল এবং এখানকার প্রত্যেকটি কোনায় কোনায় ছিল বিদ্যুৎ। এরপর আমরা সেই শহরেরই একটি বাড়িতে বেন নামক একজন ব্যক্তিকে দেখতে পাই, যে কিনা অনেক তাড়াহুড়ো করে বাহির থেকে বাড়িতে ফিরে আসে। আর বাড়ির ভেতরে ছিল তার ওয়াইফ অ্যানা এবং তার ছোট্ট একটি মেয়ে জুলিয়া। বেনের ড্যানি নামক একটি ছেলেও রয়েছে। জুলিয়া এখানে বসে টিভিতে তার পছন্দের কার্টুন দেখছিল। অন্যদিকে বেন তাড়াতাড়ি করে তার কম্পিউটার থেকে অনেক দ্রুত কিছু ইনফরমেশন ডাউনলোড করে লকেটের মতো বিশেষ একটি পেন ড্রাইভের ভেতরে সেগুলোকে সংগ্রহ করে। আর ঠিক তখনই সেখানকার বিদ্যুৎ চলে যায়। এরপর আমরা দেখতে পাই যে ধীরে ধীরে সম্পূর্ণ পৃথিবীর বিদ্যুৎ চলে যাচ্ছে, যার ফলে পুরো পৃথিবী একদম অন্ধকারে ছেয়ে যায়। এমনকি এ সময় রাস্তা দিয়ে যেই সকল গাড়িগুলো চলছিল সেগুলোও হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এমনকি আকাশের উপরে যেই সকল প্লেনগুলো চলছিল সেগুলো সোজা মাটিতে পড়ে ক্র্যাশ হয়ে যায়। অর্থাৎ পৃথিবীতে যত ধরনের ইলেকট্রনিক ডিভাইস ছিল হঠাৎ করেই সেই সমস্ত ডিভাইস কাজ করা বন্ধ করে দেয়। আর এই ধরনের ঘটনা পৃথিবীতেই প্রথমবার ঘটেছে, যার ফলে কেউই তখন কোনো কিছুই বুঝতে পারছিল না। এই ঘটনার পর প্রায় 15 বছর পার হয়ে যায়। তবে পৃথিবী কিন্তু আর আগের মতো নেই, কারণ সেদিনের পর থেকে পৃথিবীতে আর কখনোই বিদ্যুৎ ফিরে আসেনি। তাই সম্পূর্ণ পৃথিবীর সবকিছু একদম বদলে গেছে। এমনকি পৃথিবীতে অনেক রোগ ব্যাধিও বৃদ্ধি পেয়েছে, তবে মানুষ কোনো চিকিৎসা পায়নি, যার কারণে এখন পর্যন্ত অনেক মানুষ মারা গিয়েছে। পৃথিবীতে আধুনিকতার বিন্দুমাত্র ছোঁয়া পর্যন্ত নেই, কারণ প্রায় 15টি বছর ধরে একবারের জন্য পৃথিবীতে বিদ্যুৎ ফিরে আসেনি। যার ফলে তখন থেকে পৃথিবীতে যতগুলো কাজ চলছিল সেই সমস্ত কাজগুলো একেবারেই বন্ধ হয়ে গেছে। কারণ পৃথিবীতে যত ধরনের ইলেকট্রনিক ডিভাইস রয়েছে, যেমন ইঞ্জিন, ব্যাটারি, আইপিএস, সবকিছুই একদম নিস্তেজ হয়ে পড়েছে। কোনো কিছুই আর এখন কাজের নয়। পৃথিবী যেন আধুনিক যুগ থেকে একদম প্রাচীন যুগের মতো হয়ে গিয়েছে। মানুষ এখন আর বিদ্যুতের সাহায্যে কোনো কাজ করতে পারে না, বরং সমস্ত কাজ তাদেরকে নিজেদের হাতের সাহায্যেই করতে হয়। তাই বর্তমানে বেশিরভাগ মানুষই এখন কৃষি কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। তবে এই সময় আবার সম্পূর্ণ আমেরিকা প্রায় 6টি ভাগে বিভক্ত হয়ে যায়। এরপর আমরা সেই 6টি বিভক্ত অঞ্চলগুলোর মধ্যে একটি অঞ্চলে বেনকে দেখতে পাই, যে কিনা তার পুরো পরিবারকে নিয়ে অনেক বছর আগে একটি সুরক্ষিত অঞ্চলে চলে এসেছে।
আর এই এরিয়ার নাম ছিল মনরো রিপাবলিক। এটা ছিল একটি গ্রাম্য এলাকা, আর এখানকার পরিবেশ ছিল অনেক শান্ত এবং সুন্দর। তবে আজ থেকে প্রায় বেশ কয়েক বছর আগে বেনের ওয়াইফ অ্যানা মারা গিয়েছে, যার ফলে বর্তমানে তার ম্যাজি নামক একজন মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। ম্যাজি ছিল একজন মেডিকেল ডক্টর। অন্যদিকে আমরা বেনের ছেলে মেয়ে জুলিয়া এবং ড্যানিকে দেখতে পাই, যারা কিনা এখন অনেক বড় হয়ে গিয়েছে। তবে ড্যানি বেশিরভাগ সময় একা থাকতেই পছন্দ করত, কারণ তার অ্যাস্তেমার সমস্যা আছে। তো হঠাৎ করেই একদিন ম্যাজি তার ভাই ড্যানির সঙ্গে জঙ্গলে ঘুরতে যায়, আর কিছু দূর যাওয়ার পর তারা সেখানে পুরনো একটি আধুনিক ভ্যান দেখতে পায়। এরপর যখন তারা ভ্যানটির ভেতরে প্রবেশ করে, তখন ম্যাজি সেখানে নষ্ট একটি মিনি ফ্রিজ দেখতে পায়, যেটা দেখে সঙ্গে সঙ্গেই ম্যাজির তার ছোটবেলার কথা মনে পড়ে, যখন তার মা বাবা তাকে তার পছন্দের একটি আইসক্রিম খেতে দিয়েছিল, আর সেটাই ছিল তার জীবনে খাওয়া শেষ আইসক্রিম। তো ম্যাজি এবং তার পরিবারের সবাই যেই অঞ্চলটিতে বসবাস করে, অর্থাৎ মনরো রিপাবলিক অঞ্চলের একজন লিডার ছিল, যে কিনা তাদের এরিয়াটিকে ভিজিট করতে এসেছে। আর এই লিডারের নাম হলো টম, এবং তার পুরো একটি মিলিটারি ফোর্স রয়েছে। তো এখানে আমরা লিডার টমের হাতে এম লেটারের একটি লোগো দেখতে পাই। আসলে এখানে থাকা সমস্ত সদস্যের হাতে এই লোগোটি দেয়া আছে, যাতে করে তাদেরকে চেনা যায় যে তারা কোন অঞ্চলের লোক। আর এখন ছিল মনরো রিপাবলিক অঞ্চলের সেটেলমেন্টের সময়, যার কারণে টম তার ফোর্স টিমকে নিয়ে চলে এসেছে। কারণ এখানে যে সকল মানুষেরা বসবাস করে, তাদেরকে এ সময় ট্যাক্সের বদলে তাদের ফসল দিতে হতো। কিন্তু যেহেতু এখানকার সমস্ত মানুষ বর্তমানে ফসলের উপরই নির্ভরশীল ছিল, তাই তাদের কাছে এই ট্যাক্সের পরিমাণ একটু বেশি মনে হয়। কারণ টম এবং তার টিম প্রতি বছর এখান থেকে প্রচুর পরিমাণে ফসল নিয়ে যায়, যার ফলে এখানকার সমস্ত মানুষেরা বড় একটি ঘাটতিতে পড়ে। তবে বেন এবার আর এই অন্যায় সহ্য করতে পারছিল না, যার ফলে সে টমকে সরাসরি বলেই দেয় যে ট্যাক্সের জন্য সীমিত পরিমাণে ফসল নিতে। কিন্তু বেনের এমন প্রতিবাদের কারণে টম এবং তার মিলিটারি ফোর্স অনেক রেগে যায়, যার ফলে বেন এখানে বুঝতে পারে যে তার সঙ্গে অনেক খারাপ কিছু হতে চলেছে। তাই বেন তখন তার সবচাইতে কাছের বন্ধু আরনের কাছে যায়, আর সে আরনের হাতে বিশেষ সেই লকেটটি দেয়, যেটার মধ্যে সে আজ থেকে প্রায় 15 বছর আগে একটি পেন ড্রাইভের মধ্যে কিছু ইনফরমেশন লুকিয়ে রেখেছে। এরপর বেন এখানে আরনকে বলে যে যা কিছুই হয়ে যাক, সে যেন কখনোই এই লকেটটিকে হারাতে না দেয়, আর তার কাছেই যেন লকেটটিকে অনেক যত্ন করে রাখে। এরপর বেনের কাছে টম এসে তাকে বলে যে সে তাদের আইন ভঙ্গ করেছে, যার ফলে এখন বেনকে তাদের সাথে যেতে হবে। আর যেহেতু এখন বেনেরও কিছু করার ছিল না, তাই সে তাদের সঙ্গে যেতে রাজি হয়ে যায়। এরপর বেন যখনই তাদের সাথে চলে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে বেনের ছেলে ড্যানি চলে আসে। আর ড্যানি তখন টম এবং তার লোকদের দিকে একটি তীরধনুক তাক করে, এবং সে এখানে তাদেরকে হুমকি দেয়। সে বলে যে যদি তারা তার বাবাকে ধরে নিয়ে যায়, তাহলে সে তাদেরকে মেরে ফেলবে। কিন্তু বেন এখানে ড্যানিকে এমনটা করতে নিষেধ করে, কারণ তারা গভর্নমেন্টের লোক। কিন্তু ড্যানি তার বাবার কোনো কথা না শুনে পরিস্থিতি বুঝে ওঠার আগেই তাদের একজন লোককে মেরে ফেলে, কারণ তারাও সেই সময় ড্যানিকে গুলি করতে যাচ্ছিল। এদিকে এমন পরিস্থিতি দেখে সকলেই অনেক ভয় পেয়ে যায়, আর টম এবং তার লোকেরা তো এখানে সকলের উপরই গুলি চালাতে শুরু করে, যার ফলে মনরো রিপাবলিকের সমস্ত মানুষ অনেক ক্ষিপ্ত হয়ে ওঠে, আর তারাও টমদের সাথে লড়াই শুরু করে। তবে এখানে যে সমস্ত লোকেরা টমদের উপরে হামলা করেছিল, এক এক করে তাদের প্রত্যেককেই টম এবং তার লোকেরা গুলি করে মেরে ফেলে। তাই এখন এখানে জীবিত রয়েছে শুধু কিছু সংখ্যক লোক। এরপর তারা ড্যানিকে বন্দি বানিয়ে ফেলে, আর ড্যানিকে তারা তাদের সাথে করে সেখান থেকে নিয়ে যায়। অন্যদিকে এখানকার গোলাগুলিতে বেনও আহত হয়ে গিয়েছিল, আর এটা দেখতে পেয়ে জুলিয়া তখন দৌড়ে তার বাবার কাছে আসে। জুলিয়া দেখতে পায় যে তার বাবার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। এরপর বেন এখানে জুলিয়াকে জানায় যে টম এবং তার লোকেরা তার ভাই ড্যানিকে তুলে নিয়ে গিয়েছে। এরপর বেন জুলিয়াকে বলে, আমি হয়তো আর বাঁচব না, তবে তুমি কোনো চিন্তা করো না, শিকাগো শহরে তোমার আঙ্কেল আছে, মানে আমার ভাই মাইলস। তুমি তো আর একা একা তোমার ভাইকে উদ্ধার করতে পারবে না, তাই আমি না থাকলে তুমি তোমার আঙ্কেলের কাছে যাবে। তোমার আঙ্কেল তোমাকে সমস্ত কাজে সাহায্য করবে। তবে আমি শুধু এটাই জানি যে তোমার আঙ্কেল শিকাগো শহরেই থাকে, কিন্তু সে কোথায় থাকে সেটা আমি জানি না। তুমি অনেক সাহসী মেয়ে জুলিয়া, তাই তোমাকেই তোমার মাইল আঙ্কেলকে খুঁজে বের করতে হবে। আমার মেয়ের উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। জুলিয়াও এখানে তার বাবাকে কথা দেয় যে সে তার আঙ্কেলকে খুঁজে বের করবে এবং তার ভাই ড্যানিকেও সে উদ্ধার করবে। তো এর কিছুক্ষণ পরেই সেখানে বেন তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সে এখানে পাগলের মতো কাঁদতে থাকে, কারণ এই পৃথিবীতে তার বাবাই তো ছিল তার সবচাইতে আপনজন, আর তাকেও সে আজ হারিয়ে ফেলেছে।
তবে জুলিয়ার মনে প্রচুর পরিমাণে জেদ কাজ করছিল, যার ফলে এখন তার হাতে শোক পালন করার মতো সময় ছিল না। তাই জুলিয়া তাড়াতাড়ি করে তার সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেয়। এরপর সে যখন শিকাগো শহরের উদ্দেশ্যে বের হতেই যাচ্ছিল, ঠিক তখনই তার কাছে ম্যাজি এবং আরন আসে। আর তারা দুজনই কিছুতেই জুলিয়াকে একা একা সেখানে যেতে দেবে না। তাই ম্যাজি এবং আরনও তাদের সমস্ত জিনিসপত্র গুছিয়ে জুলিয়ার সাথে শিকাগো শহরের উদ্দেশ্যে রওনা হয়। তবে জুলিয়া এটা চাইছিল না যে তার সঙ্গে কেউ আসুক, কিন্তু তাদের দুজনের জোড়াজুড়িতে জুলিয়া তাদেরকে তার সাথে নিতে বাধ্য হয়। তো তারা যেই জায়গাটিতে রয়েছে সেখান থেকে শিকাগো শহর ছিল অনেক দূরে, আর এখন তো কোনো যানবাহনও ছিল না। তাই পায়ে হেঁটে সেই শহরে পৌঁছতে হলে তাদেরকে টানা কয়েকদিন ধরে হেঁটে যেতে হবে। এরপর তারা তিনজন মিলে প্রায় অনেকটা রাস্তা হাঁটতে হাঁটতেই পার করে। তবে সন্ধেবেলায় যখন চারিদিকে অন্ধকার নেমে আসে, তখন তারা একটি জায়গাতে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। তবে এই সম্পূর্ণ সফরে জুলিয়ার সঙ্গে ম্যাজি এবং আরনের বন্ডিং অনেক মজবুত হয়ে উঠছিল। এরপর সকালবেলা জুলিয়া সেখানকার পাশে থাকা একটি ঝর্ণা থেকে বোতলে করে পানি আনতে যায়। তবে সেখানে গিয়ে সে নেট নামক একজন ছেলেকে দেখতে পায়। কিন্তু নেটকে দেখতে পেয়ে প্রথমে জুলিয়া লুকিয়েছিল, কারণ বর্তমানে পৃথিবীতে মানুষই হল মানুষের সবচাইতে বড় শত্রু। তবে ঠিক তখনই জুলিয়াকে নেট দেখতে পায়, আর নেট তখন জুলিয়ার কাছ থেকে তার নাম জানতে চায়। তবে নেটের ব্যবহার দেখে জুলিয়া বুঝতে পারে যে নেট অতটা খারাপ মানুষ নয়। তাই জুলিয়া তখন তাকে তার নাম বলে পানি নিয়ে সেখান থেকে চলে আসে। এর কিছুক্ষণ পরেই তারা তিনজন মিলে আবারও শিকাগো শহরের উদ্দেশ্যে রওনা হয়। এরপর হাঁটতে হাঁটতে তারা অনেক দূরের এলাকাতে চলে আসে, আর সেখান থেকে কিছুটা দূরেই তারা একটি ভাঙা প্লেন দেখতে পায়। তবে এমন সময় আবার সেখানে বিকেল হয়ে গিয়েছিল। তাই তারা তিনজন মিলে সিদ্ধান্ত নেয় যে আজকের রাতটা তারা এই প্লেনের মধ্যেই কাটাবে। তাই তারা তখন সোজা প্লেনটির ভেতরে চলে যায়। তবে তারা এটা জানত না যে এই এলাকাটি ছিল স্ক্যাভেঞ্জার্সদের, অর্থাৎ চোর এবং ডাকাতদের। তাই তারা যখন বুঝতে পারে যে প্লেনটির মধ্যে কোনো মানুষ এসেছে, ঠিক তখনই তাদের একটি দল প্লেনের ভেতরে চলে আসে, আর তারা তাদের তিনজনকেই বন্দি করে ফেলে। তবে তাদের মধ্যে একজন ছেলে জুলিয়াকে তার সঙ্গে করে আলাদা জায়গাতে নিয়ে যায়, আর এদিকে ম্যাজি এবং আরংকেও তারা জিম্মি করে রাখে। তবে হঠাৎ করেই এখানে ম্যাজির মাথায় একটি বুদ্ধি আসে। সে চালাকি করে চোরদেরকে কৌশলে মদ পান করিয়ে দেয়। এরপর যখন তারা দুজনই মাতাল হয়ে যায়, ঠিক তখনই ম্যাজি এবং আরন তাদের দুজনকে হত্যা করে ফেলে। অন্যদিকে জুলিয়াকে যেই চোরটি ধরে নিয়ে গিয়েছিল, সেই চোরটি এখানে জুলিয়াকে মারতেই যাচ্ছিল। কিন্তু ঠিক এমন সময় সেখানে নেট চলে আসে, যাকে জুলিয়া সেই ঝর্ণার কাছে দেখেছিল। আর নেট এখানে দূর থেকেই তার তীর ধনুকের সাহায্যে সেই চোরটিকে মেরে ফেলে, যার ফলে জুলিয়া এখানে বেঁচে যায়। এরপর পরের দিন সকালে দেখা যায় যে জুলিয়াদের টিমে নেটও জয়েন করেছে, কারণ সেও নাকি কোনো একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য শিকাগো শহরের দিকেই যাচ্ছে। তবে হঠাৎ করেই তাদের টিমে নেটকে দেখে ম্যাজি কিছুটা আপত্তি করছিল। তাই ম্যাজি এখানে জুলিয়াকে বলে এভাবে অপরিচিত কোনো মানুষকে বিশ্বাস করে ফেলাটা ঠিক নয়। কিন্তু জুলিয়া তাকে জানায় যে গতকাল রাতে সেই চোরের হাত থেকে সেই তাকে বাঁচিয়েছে, আর সে কোনো খারাপ মানুষ নয়। জুলিয়ার কথা শুনে ম্যাজি আর কোনো আপত্তি করে না। এরপর তারা চারজন মিলে বেরিয়ে পড়ে তাদের গন্তব্যের উদ্দেশ্যে। অন্যদিকে আমরা ড্যানিকে দেখতে পাই, যাকে টম এবং তার লোকেরা তাদের সাথে একটি জায়গাতে বন্দি করে রেখেছে, আর তাকে পাহারা দেওয়ার জন্য সেখানে লোকও ছিল। তবে যখন সেখানকার সবাই মিলে বিশ্রাম নিতে যায়, ঠিক সেই সুযোগে ড্যানি কোনো মতে তাদের চোখকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এমনকি ড্যানি দৌড়তে দৌড়তে সেখান থেকে অনেক দূরে চলে আসে। তবে ড্যানির যেহেতু অ্যাস্তেমার সমস্যা ছিল, তাই সে এতটা রাস্তা অনেক জোরে জোরে দৌড়ে আসার কারণে তার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। এমনকি তার বুকে অনেক পেন হওয়ার কারণে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর সে অজ্ঞান হয়েছিল কোনো এক মানুষের বাড়ির সামনে। এরপর যখনই ড্যানি তার জ্ঞান ফিরে পায়, ঠিক তখনই সে তার সামনে একজন মহিলাকে দেখতে পায়, আর এই মহিলাটির নাম হলো গ্রেস। তবে গ্রেস আবার এখানে ড্যানির দিকে বন্দুক তাক করে রাখে, কারণ যদি ড্যানি কোনো খারাপ মানুষ হয়, তাই গ্রেস এখানে তার কাছে জানতে চায় যে সে কে এবং সে এখানে কোথা থেকে এসেছে। ড্যানি তখন তাকে বলে যে তার নাম হলো ড্যানি, আর মনরো রিপাবলিকের লোকেরা তাকে বন্দি করে রেখেছিল, কিন্তু সে কোনো মতে তাদেরকে ফাঁকি দিয়ে এখানে পালিয়ে এসেছে। তবে অতিরিক্ত জোরে দৌড়ানোর কারণে সে অজ্ঞান হয়ে যায়, কারণ তার ইস্তেমার সমস্যা রয়েছে। আর এই কথা জানতে পেরে গ্রেস তখন তাকে একটি ইস্তেমা পাম্প দেয়, এবং সে তাকে জানায় যে ইস্তেমা পাম্পটি হলো তার ছেলের। ড্যানির মতো তার ছেলেরও নাকি একই সমস্যা ছিল, তবে কিছুদিন আগেই তার ছেলে মারা গিয়েছে। অন্যদিকে আমরা জুলিয়া এবং তার টিমকে দেখতে পাই,
যারা কিনা প্রায় অনেকটা রাস্তা পাড়ি দিয়ে অবশেষে শিকাগো শহরে পৌঁছে গিয়েছে। সেখানে থাকা একটি সাইনবোর্ড দেখে তারা এটা বুঝতে পারে। তবে এখানে এসে তারা দেখতে পায় যে অন্য সব শহরের তুলনায় শিকাগো শহর প্রায় অনেকটাই উন্নত। এমনকি এখানে বাজারও রয়েছে, আর বাজারে মাছ মাংস থেকে শুরু করে প্রায় সমস্ত কিছুই পাওয়া যায়। এমনকি এখানকার মানুষ গাড়ির বিভিন্ন পরিত্যক্ত অংশকে ঘোড়ার গাড়িতে বদলে দিয়েছে, অর্থাৎ এখানে যানবাহনও রয়েছে। এরপর জুলিয়া তখন তাদের সবাইকে নিয়ে শিকাগো শহরের সবচাইতে বড় একটি বারে যায়, কারণ তার মনে আছে ছোটবেলায় যখন তারা শিকাগো শহরে থাকত তখন তার আঙ্কেল মাইল এই বারটিতেই কাজ করত। তাই তারা সবাই তখন সেখানকার বার টেন্ডারের কাছে যায়, আর জুলিয়া এখানে তার কাছে জানতে চায় যে এখানে মাইল নামক কোনো ব্যক্তি আছে কিনা, কিন্তু বার টেন্ডার তাদেরকে সরাসরি মানা করে দেয়। তবে জুলিয়া যখন এখানে তার বাবা বেনের কথা বলে, আর সে তখন তাদেরকে জানায় যে সেই হলো মাইল। এরপর মাইল এখানে জুলিয়াকে আলাদা একটি রুমে নিয়ে যায়, আর সে তার কাছে জানতে চায় যে বেনের ব্যাপারে সে কিভাবে জানল, আর সে কে। এরপর জুলিয়া তখন মাইলকে সবকিছু খুলে বলে যে সে হলো বেনের মেয়ে, অর্থাৎ সে তার ভাতিজি। এটা জানতে পেরে মাইল অনেক খুশি হয়ে যায়, আর সে এক্সাইটেড হয়ে তার ভাই বেনের ব্যাপারে জানতে চায়। এমনকি সে তাকে ড্যানির কথাও জিজ্ঞাসা করে। জুলিয়া তখন মাইলকে বলে মনরো রিপাবলিকের লিডার টম এবং তার মিলিটারি ফোর্স বাবাকে মেরে ফেলেছে, এমনকি তারা আমার ভাই ড্যানিকেও তুলে নিয়ে গেছে। একথা জানতে পেরে মাইল অনেক কষ্ট পায়। এরপর জুলিয়া এখানে মাইলের কাছে জানতে চায় যে মনরো রিপাবলিকের লিডার তাদের পরিবারের সাথে কেন এমন করেছে, আর কেনই বা তারা তাদের পেছনেই পড়ে আছে। মাইল তখন জুলিয়াকে জানায় যে আজ থেকে প্রায় 15 বছর আগে পৃথিবীতে যেই ব্ল্যাকআউট হয়েছিল, অর্থাৎ হঠাৎ করেই পুরো পৃথিবীর বিদ্যুৎ চলে গিয়েছিল, সেটার ব্যাপারে বেন হয়তো কিছু জানত। তবে বর্তমানে মনরো রিপাবলিকের যেই লিডার রয়েছে অর্থাৎ টম, সে একসময় একজন ডিক্টেটর ছিল, আর তখন থেকে সেই দেশ এমনকি পুরো পৃথিবীকেই তার দখলে নিতে চাইছিল। তবে এটা করার জন্য তার প্রচুর পরিমাণে সামরিক অস্ত্রের প্রয়োজন, যেমন জেট বিমান, নিউক্লিয়ার বোম, যার কারণে সে প্রথমে প্রত্যেকটি দেশের এই সমস্ত জায়গাগুলোতে কবজা করতে চাইছিল, যাতে করে সে প্রথমে সমস্ত ধরনের সামরিক শক্তি নিজের করে নিতে পারে। আর এই কারণেই হয়তো টম সে সময় এমন কিছু ঘটিয়েছিল যার কারণে পুরো পৃথিবীর বিদ্যুৎ নষ্ট হয়ে গেছে। আর তোমার বাবা হয়তো এই সমস্ত বিষয়ে কিছু জানত, যার কারণে তখন থেকেই তারা আমাদের পরিবারের পেছনে পড়ে আছে। একথা জানতে পেরে জুলিয়া ড্যানির জন্য আরও অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ এই সমস্ত বিষয়ে জানার জন্য টম যদি তার ভাইয়ের কোনো ক্ষতি করে। তাই জুলিয়া এখানে মাইলকে বলে যে মাইল যেন তার সাথে গিয়ে তার ভাই ড্যানিকে উদ্ধার করতে তাকে সাহায্য করে। কিন্তু মাইল এখানে জুলিয়াকে বলে যে সে তাকে কোনো ধরনের সাহায্য করতে পারবে না, কারণ এতে তাদের জীবনের অনেক ঝুঁকি রয়েছে। মাইলের কথা শুনে জুলিয়া অনেক রেগে যায়, আর সে রাগ করে সেখান থেকে বের হয়ে তার সঙ্গীদের কাছে চলে আসে। তবে জুলিয়াকে এত রাখতে দেখে নেট তখন মাইলকে মারতে যায়, কারণ সে ভেবেছিল মাইল হয়তো তাকে কিছু বলেছে। কিন্তু ঠিক তখনই মাইল নেটের হাত ধরে ফেলে, আর সে তাদের সবাইকে নেটের হাতে থাকা একটি ট্যাটু দেখায়। জুলিয়া তখন এই ট্যাটুটি দেখে বুঝতে পারে যে নেট হলো মনরো রিপাবলিকের লোক, অর্থাৎ সে টমের লোক, কারণ টমের লোকদের হাতে এই ধরনের লোগো দেয়া থাকে, যার কারণে নেটের সত্যিটা সকলের সামনে চলে আসে। আর নেট তাদের গ্রুপে এ কারণেই জয়েন হয়েছিল কারণ টম তাকে আদেশ করেছে যে বেনের ভাই মাইলের লোকেশন খুঁজে বের করতে। তাই সে প্ল্যান করেই তাদের সাথে যোগ দিয়ে এখানে এসেছে। তো সবাই যখন এখানে নেটের ব্যাপারে জেনে যায়, নেট তখন তাদের সকলের দিকে তীর ধনুক তাক করে কোনো মতে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর জুলিয়া এবং তার সঙ্গীরা মাইলের জন্য অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ এতক্ষণে নিশ্চয়ই নেট টমকে মাইলের লোকেশন বলে দিয়েছে। তাই তারা সবাই মিলে মাইলকে এখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু মাইল তাদেরকে জানায় যে তাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, সে একাই নাকি টম এবং তার পুরো ফোর্স টিমকে সামলে নেবে। কিন্তু জুলিয়া এবং তার সঙ্গীরা কোনো মতেই তাকে এখানে থাকতে দিতে চাইছিল না। মাইল এতে তাদের উপর প্রচণ্ড রেগে যায়, আর সে তাদের সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর পরের দিন সকালবেলায় দেখা যায় নেট তার সাথে করে টমের সমস্ত লোকদের নিয়ে এখানে চলে এসেছে, আর তারা সবাই মিলে মাইলকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। তবে মাইল কিন্তু এখানে মোটেও ভয় পাচ্ছিল না, বরং সে তার হাতে একটি তলোয়ার নিয়ে তাদের সকলের সঙ্গে লড়াই শুরু করে। আর মাইলের লড়াই দেখে বোঝাই যাচ্ছিল যে সে তলোয়ারবাজিতে অনেক দক্ষ। তো এমন সময় সেখানে মাইলের সাথে জুলিয়া এবং তার সঙ্গীরাও যোগদান করে, আর তারা চারজন মিলে তখন টমের সমস্ত সঙ্গীদেরকে হারিয়ে দেয়। এরপর মাইল জুলিয়া এবং বাকি সবাইকে জানায় যে সে তাদের সঙ্গে ড্যানিকে উদ্ধার করতে যাবে।
আর এই কথা শুনে তো জুলিয়া অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা ড্যানিকে দেখতে পাই, যে কিনা এখনও গ্রেসের বাড়িতেই ছিল। তবে হঠাৎ করেই ড্যানিকে খুঁজতে খুঁজতে টম সেখানে পৌঁছে যায়, আর সে গ্রেসের কাছে ড্যানির ব্যাপারে জানতে চায় যে ড্যানি এখন কোথায় আছে। কিন্তু গ্রেস এখানে তাদের কাছ থেকে ড্যানিকে লুকোনোর চেষ্টা করে। প্রথমে তো সে তাদেরকে মিথ্যে বলে যে এখানে ড্যানি নামের কেউ নেই, কিন্তু টম তখন গ্রেসকে বলে, আমি আর একবার বলবো, যদি তুমি মিথ্যে বলো তাহলে এখনই আমার লোকেরা তোমাকে মেরে ফেলবে, তাই বাঁচতে চাইলে সত্যটা বলো। একথা শুনে গ্রেস ভয় পেয়ে তাদের সামনে থেকে সরে দাঁড়ায়। এরপর বাড়ির ভেতরে গিয়ে টম এবং তার লোকেরা ড্যানিকে খুঁজে পায়। ফলে তারা সঙ্গে সঙ্গেই আবারও ড্যানিকে বন্দি বানিয়ে তাদের সাথে নিয়ে যায়। তো যখন তারা সবাই মিলে গ্রেসের বাড়ি থেকে চলে যায়, তখন গ্রেস তার বাড়িতে থাকা একটি বেসমেন্টে চলে আসে। এরপর আমরা গ্রেসের হাতে ঠিক সেরকম একটি লকেট দেখতে পাই, যেটা বেনের কাছেও দেখেছিলাম। তো গ্রেস এখানে লকেটটিকে যখন প্রেস করে, ঠিক তখনই লকেটটির মধ্যে একটি লাইট জ্বলে ওঠে। এমনকি তার বেসমেন্টে থাকা একটি বাতিতেও বিদ্যুৎ চলে আসে। তবে সবচাইতে অবাক করা বিষয় তো এটা ছিল যে গ্রেস যখনই এই লকেটটিকে পুরনো একটি অপারেটিং সিস্টেমের সঙ্গে কানেক্ট করে, ঠিক তখনই সেখানে থাকা একটি কম্পিউটার চালু হয়ে যায়। আর গ্রেস তখন সেই কম্পিউটারের মধ্যে কোনো একজন ব্যক্তির সঙ্গে মেসেজের মাধ্যমে কথা বলতে শুরু করে। গ্রেস এখানে মেসেজের মাধ্যমে অপর প্রান্তের ব্যক্তিকে বলছিল যে টম এবং তার লোকেরা এখানে এসেছিল, তবে তারা কোনো কিছু বুঝতে পারেনি। অন্যদিকে আমরা জুলিয়াদেরকে দেখতে পাই, যাদের সঙ্গে মাইলো ছিল। তারা সবাই মিলে কোনো এক জায়গার উদ্দেশ্যে বেরিয়েছে, তবে ড্যানিকে খুঁজতে নয়। মাইল এখানে তাদেরকে তার একজন বান্ধবীকে খুঁজতে নিয়ে যাচ্ছে, যার নাম হলো নোরা। নোরা আসলে বিভিন্ন ধরনের শক্তিশালী বোম বানাতে অনেক দক্ষ, তাই ড্যানিকে উদ্ধার করতে নোরা তাদেরকে অনেক সাহায্য করতে পারবে। তো নোরা যেখানে বোম বানানোর কাজ করত, মাইল তাদের সবাইকে সেখানে নিয়ে আসে। এরপর তারা সবাই মিলে সেখানে নোরাকে খুঁজতে শুরু করে। তবে ঠিক তখনই সেখানকার বস মাইল এবং জুলিয়াদের উপর হামলা করে, কিন্তু মাইল তাকে এখানে প্রচণ্ড মারে। আর সে তার কাছে নোরার ব্যাপারে জানতে চায়। বস তখন মাইলকে জানায় যে সে নোরাকে মনরো গ্রুপের কাছে বিক্রি করে দিয়েছে, কারণ নোরা যেহেতু অনেক শক্তিশালী, সাহসী এবং বুদ্ধিমতী ছিল, তাই মনরো গ্রুপের লোকেরা তাকে অনেক টাকা দিয়ে কিনে নিয়েছে। আর বর্তমানে নোরা মনরো গ্রুপে কৃতদাসের কাজ করে। মাইলের এতে প্রচণ্ড রাগ হয়। এরপর সেদিন রাতের বেলা মাইল জুলিয়া, ম্যাজি এবং আরনকে বলে যে ড্যানিকে উদ্ধার করতে হলে নোরার সাহায্যের প্রয়োজন। তাই কাল সকালবেলা সে একাই নোরাকে উদ্ধার করতে যাবে, আর তারা তিনজন যেন তার সাথে না যায়, কারণ সেখানে গেলে জীবনের অনেক ঝুঁকি রয়েছে। তাই ঝুঁকিতে পড়তে হলে সে একাই পড়ুক, এতগুলো মানুষের জীবন ঝুঁকিতে ফেলার কোনো প্রয়োজন নেই। মাইল তাদেরকে আরও বলে যে দুদিন পর তারা তিনজন যেন ইন্ডিয়ানা নামক একটি জায়গাতে অবস্থান করে, কারণ নোরাকে উদ্ধার করে সেখানে সে তাদের সাথে জয়েন হবে। কিন্তু পরের দিন সকালে দেখা যায় যে মাইলের এত নিষেধ করা সত্ত্বেও জুলিয়া তার পিছু পিছু চলে গেছে। তবে ম্যাজি এবং আরনিতে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কিন্তু এখন তো তাদের আর কিছুই করার ছিল না। তাই তারা দুজন মিলে সেখানে অনেক সময় ধরে চুপচাপ বসে থাকে। ম্যাজি এবং বেন এখানে অনেক বিষয়ে গল্প করছিল। ম্যাজি এখানে আরনকে জানায় যে অনেক বছর আগে তার একটা সুন্দর সংসার ছিল, তার স্বামী ছিল এবং তার দুটো বাচ্চাও ছিল। কিন্তু পৃথিবীতে সেই বিপর্যয় আসার পরে হঠাৎ করেই তার স্বামী এবং সন্তানেরা অনেক অসুস্থ হয়ে পড়ে, আর চিকিৎসা না পাওয়ার কারণে তারা তিনজনই মারা যায়। তবে আরন এখানে ম্যাজিকে সান্ত্বনা দেয়। সে বলে সবকিছু ঠিক হয়ে যাবে, আমরা সবাই মিলে পৃথিবীকে আবার ঠিক করব। তো আরন আবার এখানে ম্যাজিকে সেই লকেটটি দেখায়, যেটা মৃত্যুর আগে বেন তাকে দিয়ে গিয়েছিল। এরপর আরন এখানে ম্যাজিকে জানায় যে সেদিন নাকি বেন তাকে গ্র্যান্ড পার্ক নামক একটি জায়গাতে যেতে বলেছিল, আর সেখানে গ্রেস নামক একজন মহিলার সঙ্গে সে দেখা করে। অর্থাৎ বেন ড্যানিকে যেই মহিলা আশ্রয় দিয়েছিল সেই মহিলার সঙ্গে আরনকে দেখা করতে বলে গিয়েছে। তো আরন এবং ম্যাজি এখানে সিদ্ধান্ত নেয় যে তারা দুজন মিলে এখন গ্র্যান্ড পার্ক নামক সেই জায়গাটিতে যাবে, কারণ তাদের কাছে মনে হচ্ছিল যে গ্রেসি হয়তো কোনো ক্লু হতে পারে, যার সাহায্যে পৃথিবীতে আবারও বিদ্যুৎ ফিরিয়ে আনা সম্ভব। অন্যদিকে আমরা টম এবং তার মিলিটারি ফোর্সকে দেখতে পাই, যারা কিনা ড্যানিকে নিয়ে তাদের আস্তানার দিকে যাচ্ছিল। তবে হঠাৎ করেই তারা দূর থেকে একটি বন্দুকের আওয়াজ শুনতে পায়। তাই সঙ্গে সঙ্গে টম তখন তার লোকদেরকে নিয়ে সেই জায়গাতে পৌঁছে যায়। আর এখানে আমরা জানতে পারি যে বর্তমানে টম ছাড়া কোনো মানুষের কাছে বন্দুক অথবা যে কোনো হাতিয়ার থাকা বেআইনি, যার ফলে সাধারণ মানুষেরা হাতিয়ার হিসেবে তীরধনুক ব্যবহার করে। তাই যে এখানে বন্দুক চালিয়েছিল সঙ্গে সঙ্গেই টম তাকে গুলি করে মেরে ফেলে, কারণ তার কাছে মনে হচ্ছিল যে এই লোকের কাছে হয়তো আরও অনেক অস্ত্র রয়েছে। অন্যদিকে মাইল যখন তার পেছনে জুলিয়াকে দেখতে পায়,
তখন সে জুলিয়ার উপর অনেক বিরক্ত হয়ে যায়, কারণ সে তো জুলিয়াকে নিষেধ করেছিল যে তারা কেউ যেন তার সাথে না আসে। কিন্তু জুলিয়া তো তার কোনো কথাই শোনেনি। তাই মাইল এখানে আবারও জুলিয়াকে চলে যেতে বলে, কিন্তু জুলিয়া এখানে কাঁদতে কাঁদতে মাইলকে বলে, আমার ভাইয়ের ইস্তিমার সমস্যা রয়েছে, তাই তার এখন আমাকে প্রয়োজন। আমি আমার ভাইকে বিপদের মধ্যে ফেলে কিভাবে বসে থাকতে পারি। জুলিয়ার কথা শুনে মাইল তখন জুলিয়াকে তার সাথে নিয়ে যায়। তো কিছুক্ষণের মধ্যে যখন তারা টমদের এলাকাতে পৌঁছে যায়, ঠিক তখন তারা দেখতে পায় যে একসঙ্গে অনেকগুলো মানুষ একটি হেলিকপ্টারকে টেনে নিয়ে যাচ্ছে। আসলে এরাই ছিল টমের কৃতদাস। আর মাইল এবং জুলিয়া এখানে জানতে পারে যে টম নাকি প্রতিনিয়ত হেলিকপ্টার এবং বিভিন্ন যানবাহন সংগ্রহ করে, কারণ টম এটা খুব ভালো করেই জানে যে একদিন না একদিন বিদ্যুৎ অবশ্যই ফিরে আসবে। আর তখন সে এই সমস্ত জিনিসগুলোকে কাজে লাগিয়ে সম্পূর্ণ পৃথিবীতে হামলা করে পুরো পৃথিবী তার দখলে করে নেবে। তাই সে তার সামরিক শক্তিকে আরও শক্তিশালী করে তুলছে। তো এখানে থাকা সমস্ত কৃতদাসদের মধ্যে মাইল তার বান্ধবী নোরাকে দেখতে পায়, যাকে কিনা টম কৃতদাস বানিয়েছে। এরপর মাইল এখানে জুলিয়াকে বলে যে এতগুলো মানুষের মাঝখান থেকে নোরাকে উদ্ধার করা যাবে না, কারণ তাদের আশেপাশেই আবার অনেকগুলো গার্ড ছিল যাদের হাতে অনেক শক্তিশালী অস্ত্র রয়েছে। তাই মাইল তখন রাত পর্যন্ত সেখানে অপেক্ষা করে। তো এরপর যখন রাত হয়ে যায় তখন মাইল সুযোগ বুঝে গার্ডদেরকে ফাঁকি দিয়ে নোরাকে উদ্ধার করে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, নোরা এখানে খুশি না হয়ে মাইলের উপরে রাগ হয়, কারণ সে নাকি জেনে বুঝে এখানে বন্দী রয়েছে। আসলে সে টমের কাছ থেকে শক্তিশালী একটি হাতিয়ার চুরি করতে চায়, যেটার সাহায্যে সে টমকে মেরে ফেলতে পারবে। কারণ সে এখানে থেকে টমের সমস্ত প্ল্যান জেনে গিয়েছে যে টম পুরো দুনিয়া দখল করতে চায়। তবে যখনই পৃথিবীতে বিদ্যুৎ চলে আসবে তখনই সে এই কাজটি করতে পারবে, কারণ তার কাছে প্রচুর পরিমাণে যান্ত্রিক অস্ত্র আছে যেটা বিদ্যুতের সাহায্যেই পরিচালনা করা সম্ভব। আর এই অস্ত্রগুলো সে বহু বছর ধরে বিভিন্ন দেশ থেকে চুরি করে এনেছে। তাই সে নাকি 15 বছর ধরে বিদ্যুতের জন্যই অপেক্ষা করে আছে। তবে বিদ্যুৎ ঠিক করার কোনো উপায় তার জানা নেই। এরপর মাইল এখানে নোরাকে বলে, টমের কাছে আমার ভাতিজা ড্যানি বন্দি আছে। ড্যানিকে উদ্ধার করেই আমরা সবাই মিলে টমকে মেরে ফেলব। তবে এটা করা খুব একটা সহজ হবে না, কারণ টম তো অনেক শক্তিশালী বাহিনী গঠন করেছে। তারপরও আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। এরপর পরের দিন সকালে ড্যানিকে উদ্ধার করার জন্য নোরা তার ব্রেনকে কাজে লাগিয়ে আশেপাশে পড়ে থাকা কিছু জিনিসের সাহায্যে অনেক ছোট্ট একটি অস্ত্র তৈরি করে, যেটার সাহায্যে হয়তো গার্ডদেরকে মেরে ড্যানিকে উদ্ধার করা সম্ভব। তবে নোরা মাইল এবং জুলিয়াকে জানায় যে এটার সাহায্যে দূর থেকে কারো উপরে আক্রমণ করা সম্ভব নয়, কারণ এই অস্ত্রটির রেঞ্জ অনেক কম। তাই কাউকে যদি মারতেই হয় তাহলে কাছে গিয়ে তারপর মারতে হবে। কথা শুনে জুলিয়া তখন তাদেরকে বলে, তোমাদেরকে কোনো চিন্তা করতে হবে না, আমার কাছে একটা প্ল্যান আছে। আমি প্ল্যান মোতাবেক সেখানে গিয়ে আমার কাজ করব, তাই অস্ত্রটি আমার কাছে দাও। নোরা তখন জুলিয়ার হাতের মধ্যে অস্ত্রটিকে এমনভাবে সেট করে দেয় যাতে করে টম এবং তার লোকেরা বুঝতেই না পারে যে তার কাছে কোনো অস্ত্র রয়েছে। এরপর জুলিয়া সঙ্গে সঙ্গে টমদের আস্তানায় চলে যায়, আর সে সেখানে গিয়ে তাদেরকে বলে যে জঙ্গলের মধ্যে সে হারিয়ে গিয়েছে। এরপর যখনই টম এবং তার লোকেরা জুলিয়ার কাছে আসে, ঠিক তখনই জুলিয়া সুযোগ বুঝে তাদের উপরে শুট করতে শুরু করে, যার ফলে টম মাটিতে লুটিয়ে পড়ে। তবে এতে করে টমের সমস্ত লোকেরা অনেক ক্ষিপ্ত হয়ে যায়, কিন্তু তারা এখানে জুলিয়ার উপরে আক্রমণ করার আগেই সেখানে মাইল এবং নোরা চলে আসে, যার ফলে তাদের মধ্যে প্রচুর পরিমাণে লড়াই শুরু হয়। আর সুযোগ বুঝে জুলিয়া এখানে তার ভাই ড্যানিকেও উদ্ধার করে ফেলে। এদিকে মাইলের মতো নোরাও ফাইটিংয়ে অনেক দক্ষ ছিল, যার ফলে তারা এখানে সমস্ত গার্ডদেরকে হারিয়ে দেয়। এমনকি তারা টমের কাছে থাকা অনেক অস্ত্রও পেয়ে যায়। আর টম এতদিন যতগুলো মানুষকে বন্দী করে রেখেছিল তাদের সবাইকে তারা মুক্ত করে দেয়, অর্থাৎ টমের হাত থেকে তারা সকলেই এখন মুক্ত। অন্যদিকে আমরা গ্রেসকে দেখতে পাই, যে কিনা কম্পিউটারে বসে তার সেই বন্ধুর সাথে কথা বলছিল। আর ঠিক এমন সময় তার কাছে আরন এবং ম্যাজি চলে আসে। এরপর আমরা সেই 15 বছর আগের ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেটা সম্পর্কে গ্রেস এখানে ম্যাজি এবং আরনকে বলছিল। আসলে পৃথিবী থেকে বিদ্যুৎ চলে যাওয়ার আগে টম তাদের দেশের বড় বড় ফোর্সদেরকে নিয়ে পুরো পৃথিবী দখলের পরিকল্পনা করেছিল, যার কারণে সে বহু বছর ধরে প্ল্যান করে পৃথিবীর প্রত্যেকটি দেশের যেই সমস্ত জায়গাগুলোতে বিদ্যুৎ উৎপাদন হয় সেই সমস্ত জায়গাতে সে প্রচুর পরিমাণে বোম সেট করে। কারণ তার প্ল্যান ছিল যে সে কিছুদিনের জন্য পুরো পৃথিবীর বিদ্যুৎ নষ্ট করে দিয়ে পৃথিবীর প্রত্যেকটি দেশ থেকে অস্ত্র চুরি করবে, কারণ সেই সময় পুরো বিশ্বে শুধু বিদ্যুৎ নিয়েই কথা চলবে। তাই তার দিকে মানুষ খুব একটা মনোযোগ দেবে না।
কিন্তু তার বেশিরভাগ অস্ত্রগুলো ছিল যান্ত্রিক, তাই বিদ্যুৎ চলে যাওয়ার পরে সে আর পৃথিবীতে হামলা করতে পারেনি। আসলে টম ভেবেছিল যে কিছুদিনের মধ্যেই হয়তো সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, আর তখন সে তার শক্তিশালী অস্ত্রের সাহায্যে এক এক করে পৃথিবীর প্রত্যেকটি দেশ দখল করবে। কিন্তু টম তার নিজের অজান্তেই সম্পূর্ণ পৃথিবীর বিদ্যুতে এত পরিমাণ ক্ষতি করেছিল যে পৃথিবীর বিদ্যুৎ আর ঠিক করা সম্ভব হয়নি। এমনকি পৃথিবীতে তৈরি সোলার সিস্টেমও নষ্ট হয়ে গিয়েছিল। তবে বিদ্যুৎ ঠিক করা তখনই সম্ভব হতো যদি তাদের কাছে কোনো ইলেকট্রনিক সোর্স থাকত। কিন্তু এত বিশাল বিস্ফোরণের ফলে সমস্ত বিদ্যুতের সোর্সই নষ্ট হয়ে যায়। এরপর আমরা বেন এবং গ্রেসের কাছে থাকা সেই লকেটের রহস্য জানতে পারি। আসলে পৃথিবী যখন স্বাভাবিক ছিল তখন বেন এবং গ্রেস টেকনোলজি রিলেটেড বিশাল একটি কোম্পানিতে চাকরি করত। তবে বেনের সাথে তার ওয়াইফও চাকরি করত। তো যেদিন রাতে পৃথিবীতে এই ভয়াবহ বিপর্যয় ঘটে সেদিনই বেন এবং গ্রেস জানতে পারে যে টম আসলে পৃথিবীতে কি করতে যাচ্ছে আর এর ফল কতটা ভয়াবহ হতে পারে। কিন্তু তাদের হাতে খুব একটা সময় ছিল না যে তারা পুরো পৃথিবীকে এই সম্পর্কে জানাবে। তার উপর আবার টম ছিল তাদের দেশের শাসক, তাই তার বিরুদ্ধে যাওয়াটা এতটা সহজ নয়। তবে কম্পিউটারের মাধ্যমে গ্রেস তার যেই বন্ধুর সাথে কথা বলছিল সেই বন্ধু আবার ছিল অনেক বড় বিজ্ঞানী, যার ফলে সেই ঘটনার কিছুদিন আগেই সে বিশেষ সেই লকেটটি আবিষ্কার করেছিল যেটার মধ্যে প্রচুর পরিমাণে ইলেকট্রিক পাওয়ার রয়েছে। আর এই পাওয়ারটি এমন ছিল যেটা কখনোই শেষ হবে না। এমনকি এই লকেটগুলোর মাধ্যমেই প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। তবে সেই সময় গ্রেসের বন্ধু এটা নতুন তৈরি করেছিল, আর এই প্রজেক্ট নিয়ে কিছুদিন পরেই তার কাজ করার কথা ছিল। কিন্তু যখন টম পৃথিবীতে এমন ঘটনা ঘটায় তখন গ্রেসের বন্ধু তার কাজ বন্ধ করে দেয়, কারণ বেন এবং গ্রেস তাকে জানিয়েছিল যে পৃথিবীতে এখন বিদ্যুৎ ফিরিয়ে আনা যাবে না, কারণ সেদিন টম তার কাছে এত পরিমাণ অস্ত্র সংগ্রহ করেছিল যে বিদ্যুৎ ফিরে আসলেই টম পুরো বিশ্বে যুদ্ধ চালাবে। তাই সেদিন থেকেই তো টম বিদ্যুতের জন্যই অপেক্ষা করছিল, যার ফলে বেন, গ্রেস এবং তাদের সেই বন্ধু পুরো পৃথিবীর কাছ থেকে বিদ্যুতের এই একমাত্র সোর্সকে লুকিয়ে রেখেছিল। আর সেদিন রাতে টম এই লকেটটির মধ্যে যেই পেন ড্রাইভটি রেখেছে সেই পেন ড্রাইভের ভেতরেই এসব ঘটনার সমস্ত কিছু রয়েছে। তবে তাদের পরিকল্পনা ছিল যে যেভাবেই হোক তারা টমকে মেরে ফেলবে। এরপর তারা পৃথিবীকে তাদের কাছে থাকা বৈদ্যুতিক সোর্স সম্পর্কে জানাবে। তাই বেন এবং গ্রেস এতদিন লকেটটিকে তাদের কাছে এতটা যত্ন সহকারে রেখে দিয়েছে। এসব কথা জানতে পেরে ম্যাজি এবং আরন অনেক খুশি হয়ে যায়। তার মানে এখনও পৃথিবীতে বিদ্যুৎ ফিরিয়ে আনা সম্ভব। এরপর বেন আরনকে যেই লকেটটি দিয়েছিল, আরন সেই লকেটটিকে সেখানে থাকা একটি চার্জারের সঙ্গে কানেক্ট করে। আর ম্যাজি যখন চার্জারটির সাহায্যে তার ফোনে চার্জ দেয় ঠিক তখনই প্রায় 15 বছর পর প্রথমবারের মতো তার ফোনটি অন হয়। আর ফোনের স্ক্রিনে ম্যাজি তার মৃত সন্তানদেরকে দেখতে পায়। এতে ম্যাজির মুখে এক প্রশান্তির হাসি ফুটে ওঠে। এই ঘটনার পর প্রায় কয়েক মাস পার হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই এক এক করে প্রত্যেকটি জায়গাতে লাইট জ্বলে উঠছে, অর্থাৎ ধীরে ধীরে পৃথিবীর প্রত্যেকটি জায়গাতে আবারও নতুন করে বিদ্যুৎ ফিরিয়ে আনা হচ্ছে। অর্থাৎ এখন থেকে আবারও শুরু হতে যাচ্ছে নতুন এক পৃথিবীর সূচনা।